হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নালন্দা টিউটোরিয়াল। আজকের আমরা সপ্তম শ্রেণীর অতীত ও ঐতিহ্য বই অর্থাৎ হিস্ট্রি বই থেকে, ইতিহাস বই থেকে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায় থেকে অনুশীলনীর যে প্রশ্নোত্তর আছে সেগুলো আলোচনা করব। আমরা 1, 2 এবং 3 অনুশীলনী থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। তো শুরু করা যাক আজকের আমাদের প্রশ্নোত্তরের আলোচনা পর্ব। প্রথমে যেটা 1 নম্বর অনুশীলনী আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করাতে আছে যে বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় ঐত্রেয় আরণ্যক, আইনি আকবরী ও অর্থশাস্ত্র গ্রন্থে। আমরা কি জানি না ঐত্রেয় আরণ্যক থেকে প্রথম পাওয়া যায় বঙ্গ নামের উল্লেখ। প্রাচীন বাংলার সীমানায় তৈরি হয়েছিল ড্যাশ ড্যাশ এবং ড্যাশ থেকে, অর্থাৎ ভাগীরথী, পদ্মা এবং মেঘনা নদী থেকে দিয়ে। সকল উত্তরপদনাথ উপাধি ছিল শশাঙ্কের, হর্ষবর্ধনের, ধর্মপালের। শশাঙ্ক ছিল গৌড়রাজ, হর্ষবর্ধনের উপাধি ছিল সকল উত্তরপদনাথ এবং ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল। তাহলে এখানে উত্তর হবে কে? হর্ষবর্ধন। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম, রামপাল এবং প্রথম মহিপাল। এখানে দুটো উত্তর দেখো, রামপাল এবং মহিপাল ছিলেন পাল রাজা। আমরা জানি কি কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল কারা? 3 জন, ভীম, রুদক এবং দিব্যক। এখানে দেওয়া রয়েছে কি? ভীম। সেন রাজা বিজয় সেন, বল্লাল সেন ও লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। আমরা জানি লক্ষণ সেনের আমলে বখতিয়ার খলজির আক্রমণ ঘটেছিল। তাহলে উত্তর হবে কি? লক্ষণ সেন। সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মোহাম্মদ ঘুরি, মিনহাজ সিরাজ, ইখতিয়ার উদ্দিন, বখতিয়ার খলজি। এখানে মোহাম্মদ ঘুরি একজন শাসক ছিলেন, বখতিয়ার খলজি একজন সেনানায়ক ছিলেন এবং একমাত্র ঐতিহাসিক ছিলেন কি? মিনহাজ সিরাজ। উত্তর এভাবেই করতে হয়। পরে কি আছে? পরে আছে 2 নম্বর যে অনুশীলনী, সেখানে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। ক স্তম্ভে কতগুলো জিনিস আছে, খ স্তম্ভে কতগুলো জিনিস আছে, সেগুলো আমরা দিয়ে আলোচনা করে দেখব। তো বজ্রভূমি এটা কোন অঞ্চলকে বলা হয়? উত্তর যে রাঢ় অঞ্চল, সেই উত্তর রাঢ় অঞ্চলকে বলা হয় বজ্রভূমি। লোটোমোচি কী নাম? না বৌদ্ধ বিহারের নাম, রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহার। তার যে চাইনিজ নাম তাকে কি বলা হয়? লোটোমোচি। গঙ্গৈকোণ চোল কি না গঙ্গৈকোণ চোল কার সঙ্গে পরিচিত বা সম্পর্কিত? রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল বাংলা জয় করে গঙ্গৈকোণ চোল উপাধি নিয়েছিল। গৌড়বহ কে লিখেছিল? গৌড়বহ লিখেছিল বাক্পতিরাজ। হরিকেল কোন অঞ্চলের নাম? হরিকেল হচ্ছে আধুনিক চট্টগ্রামের নাম হচ্ছে হরিকেল। এবং কিতাব উল হিন্দ গ্রন্থ কে লিখেছেন? অল বিরুনি। তাহলে আমরা সমস্ত উত্তর পেয়ে গেলাম। পরের অনুশীলনী আছে 3 নম্বর অনুশীলনী। সেটা পরের অনুশীলনী কি আছে না 3 নম্বর। সেখানে কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো অল্প 100 শব্দের মধ্যে লিখতে হবে। 3 নম্বরের যে অনুশীলনী সেখানকার প্রথম প্রশ্ন হচ্ছে এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো, তাতে আদি মধ্যযুগের বাংলায় কোন কোন নদী দেখতে পাবে। আমরা মানচিত্রে দেখেছি আগে কোন কোন নদী ছিল, সেই নদীগুলো যদি আমরা দেখি আর বর্তমানে পশ্চিমবঙ্গের ম্যাপ যদি আমরা দেখি, তাহলে আমরা বর্তমানে যে সমস্ত নদীগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে গঙ্গা, ভাগীরথী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, কাঁসাই, মহানদী, তিস্তা, করতোয়া, পুনর্ভবা, মহানন্দা। এই সমস্ত নদী আমরা দেখতে পাবো, যে নদীগুলি আনুমানিক 600 থেকে 1200 খ্রিস্টাব্দের আদি মধ্যযুগের বাংলার যে মানচিত্র দেওয়া হয়েছে তাতেও রয়েছে। পরবর্তী প্রশ্ন যেটা আছে 3-এর খ, সেই 3-এর খয়ের কি প্রশ্ন আছে না শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো। আমরা কি জানি শশাঙ্ক ছিল বাংলার প্রথম স্বাধীন রাজা, তিনি ছিলেন গৌড়রাজ। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল, অর্থাৎ এই মুদ্রা অবনমন ঘটেছিল। নকল মুদ্রাও দেখা যেত।
রূপোর মুদ্রা কিন্তু ছিল না। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, ফলে অর্থনীতি কৃষি নির্ভর ও সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ায় নগরের গুরুত্ব কমতে শুরু করে। অর্থাৎ বাণিজ্য যদি শ্রীবৃদ্ধি ঘটে তাহলে নগরও সমৃদ্ধ হয়। যেহেতু বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল, নগরের গুরুত্ব সেই সময় কমতে শুরু করে এবং যারা ব্যবসা বাণিজ্য করতো সেই শ্রেষ্ঠী বা বণিক, তাদের গুরুত্ব ক্ষমতা আগের যুগের থেকে অনেক কমে এসেছিল। এই হচ্ছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা। পরের প্রশ্ন কি আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারে, মাৎস্যর ন্যায় কী? না, মাৎস্যর ন্যায় মানে কি? মাছের ন্যায়। মাৎস্য ন্যায় বলতে কি বোঝায়? না, দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাব বোঝানো হয়। ঠিক আছে, কী বলছে? না, পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি 637 থেকে 638 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু, অর্থাৎ শশাঙ্কের মৃত্যু এই সময় ঘটেছিল 637 থেকে 638 খ্রিস্টাব্দের মধ্যে। শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন সেই সময় ছিল না। সেই সময় কি না, প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ, বণিকরা ইচ্ছে মতো নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বাংলার ইতিহাসে এই যে বিশৃঙ্খল সময়, এই সময়কে বলা হয় কি? মাৎস্যর ন্যায়ের যুগ। এটাই হচ্ছে মাৎস্যর ন্যায়। 750 খ্রিস্টাব্দে যখন পাল রাজা গোপাল সিংহাসনে, বাংলার সিংহাসনে বসেন, তখন এই মাৎস্যর ন্যায়ের অবসান ঘটেছিল। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এইখানে। ইউনিট টেস্টে মাৎস্যর ন্যায় কাকে বলে এটা কিন্তু অবশ্যই আসে, তোমরা এটা ভালো করে পড়ে রাখবে। পরের প্রশ্ন হলো, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল? খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে বাংলা ও বাংলার বাইরে বিভিন্ন আঞ্চলিক রাজ্যের উৎপত্তি ঘটেছিল। এখানে আমরা পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত ও দক্ষিণ ভারত, ভারতের এই 4টি অংশে কোন কোন রাজ্য গড়ে উঠেছিল এই সময়ে, সেগুলো আমরা আলোচনা করব। তো এই সময় পূর্ব ভারতে কোন রাজ্য গড়ে উঠেছিল? না, আমরা জানি পূর্ব ভারতে শশাঙ্ক সেই সময় সমগ্র গৌড়, মগধ, বুদ্ধগয়া এবং উড়িষ্যায় নিজের অধিকার স্থাপন করেছিলেন। ঠিক আছে। পশ্চিম ভারতে কী হয়েছিল? না, পশ্চিম ভারতে রাজস্থান ও গুজরাটে গুর্জর প্রতিহার, এই গুর্জর প্রতিহার রাজারা শাসন করতেন। উত্তর ভারতে কী ছিল? উত্তর ভারতে থানেশ্বরের পুষ্যবতী বংশীয় হর্ষবর্ধন উত্তর ভারতে নিজ ক্ষমতা শক্তিশালী করে তোলেন। এবং এই যে হর্ষবর্ধন, তাকে কি বলা হতো? সকল উত্তরপথনাথ বলা হতো। এবং তার সঙ্গে গৌড়রাজ শশাঙ্কের একটা গণ্ডগোল চিরকালীন ছিল, যতদিন শশাঙ্ক বেঁচে ছিলেন। দক্ষিণ ভারতে এই সময় চালুক্য, পল্লব এবং পরবর্তীকালে কি চোল রাজ্য গড়ে উঠেছিল। এই হচ্ছে খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে আঞ্চলিক রাজ্যগুলো গড়ে ওঠার প্রসেস বা গড়ে উঠেছিল এইভাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দাগের, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল? না, সেন রাজাদের আদি নিবাস ছিল কি? দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল। মানে বর্তমানে কর্ণাটক অঞ্চল, মহীশূর যেটা কর্ণাটক অঞ্চল, তখন সেটা কর্ণাটক অঞ্চল নামে পরিচিত ছিল। সেন রাজারা কিন্তু প্রথমে ছিলেন ব্রাহ্মণ, পরে তারা ক্ষত্রিয় হয়ে যান। অর্থাৎ তারা একেবারে ক্ষত্রিয় নয়, তারা ব্রাহ্মণ ছিল। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য তৈরি হয়েছিল। তাহলে সামন্ত সেন ও তার পুত্র হেমন্ত সেন, এরা রাঢ় অঞ্চলে আধিপত্য তৈরি করেছিল। হেমন্ত সেনের ছেলে কে ছিল? বিজয় সেন। বিজয় সেন রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। পরবর্তী শাসক বল্লাল সেন বাংলার পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করে পাল রাজ্যের ওপর চূড়ান্ত আঘাত করেন এবং একটা সময় পাল রাজ্যের অবসান ঘটে, পাল রাজ্য ধ্বংস হয় এবং সেন রাজ্য পূর্ণ ক্ষমতায় চলে আসে। ছয়ের দাগের প্রশ্ন হচ্ছে, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন?
গজনী সুলতান মাহমুদ আনুমানিক 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 17 বার ভারত আক্রমণ করেছিল। শর্ট কোশ্চেন পড়ে রাখবে তোমরা, আমরা শর্ট কোশ্চেন পরে আবার আলোচনা করব যে মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন। 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আক্রমণ সেটা হচ্ছে 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুট। যাই হোক, সেটা এখানে আমাদের আলোচ্য বিষয় নয়। ভারত থেকে লুট করা যে ধনসম্পদ, সেই ধনসম্পদ নিয়ে মাহমুদ কীভাবে সেই ধনসম্পদ ব্যবহার করেছিলেন সেটাই আমরা দেখব। কি বলা হচ্ছে না, ভারত থেকে লুণ্ঠিত ধনসম্পদে মাহমুদ কী করেছিল, তার রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন। গজনীতে কী করেছিলেন, প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমুদরিয়া নদীর উপর একটি বাঁধ নির্মাণ করেছিলেন। গজনীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে যে সমস্ত ছাত্ররা থাকতো সেই ছাত্রদের বৃত্তি দেওয়া হতো এবং শিক্ষকদেরও বেতনের ব্যবস্থা করেছিলেন এই সমস্ত লুট করার সম্পত্তি নিয়ে। অর্থাৎ মাহমুদ এই সম্পত্তিগুলো ভালো কাজেই ব্যবহার করেছিলেন। তো ভালো কাজে ব্যবহার করলেও লুট করা সম্পত্তিতে লুট করা সম্পত্তি। যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায় থেকে যে 4 নম্বর দাগের যে প্রশ্নগুলো এবং 5 নম্বর কিছু প্রশ্ন সেগুলো আলোচনা করব, বা শর্ট কোশ্চেন সেই সাথে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।